আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতার মাটিতে পা রাখলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তবে এবার আর কোনো বাধা, কোনো উগ্রতা বা অশান্তি নয়, বরং সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক পরিবেশে শঙ্খধ্বনি দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হলো এই শহরে, যে শহর থেকে একদিন তাকে প্রায় জোর করেই এক প্রকার নিরুপায় হয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই শহরেই আজ তিনি ফিরে এলেন সসম্মানে ও নিরাপদে। সময়ের চাকা ঘুরে আজ প্রেক্ষাপট এবং রাজনৈতিক পরিস্থিতি কতটা বদলে গেছে, এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত এবং বড় প্রমাণ। আপনাদের দেখাবো সেই ছবি। তসলিমা নাসরিন মূলত বাংলাদেশের লেখিকা। নিজের দেশে ধর্মীয় গোঁড়ামি এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে কলম ধরায় ও তার একের পর এক বিতর্কিত বই প্রকাশের কারণে তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয়েছিল। নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন এপার বাংলায়, আমাদের এই ভালোবাসার শহর কলকাতায়। কারণ ভাষা, সংস্কৃতি এবং আবেগ এক হওয়ায় এই পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে তিনি নিজের দ্বিতীয় ঘর বলেই মনে করতেন। ভেবেছিলেন এখানে অন্তত স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়া যাবে, নিজের মনের কথা লেখা যাবে বা বলা যাবে। কিন্তু ২০০৭ সালের সেই ভয়াবহ এবং কলঙ্কিত দিনগুলোর কথা আমরা হয়তো অনেকেই আজও ভুলে যাইনি। একদল উগ্রপন্থী মানসিকতার মানুষ এবং তৎকালীন শাসক দলের দুর্বলতার কারণে পার্ক সার্কাস, রিপন স্ট্রিট উত্তপ্ত হয়ে উঠেছিল। দিনে দুপুরে রাস্তায় নেমে গোলমাল করা হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং এক ভয়াবহ হিংসার আবহ তৈরি করা হয়েছিল। সেই সময় যারা এই অশান্তির নেপথ্যে থেকে উস্কানি দিয়েছিলেন, তারা পরবর্তীতে রাজনীতির মূল স্রোতে এসে বড় বড় পদ, পদবি এবং সামাজিক মর্যাদাও পেয়েছিলেন। অথচ তৎকালীন বাম সরকার নিজেদের মুখে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল দাবি করলেও সেই চরম অশান্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। একটি গণতান্ত্রিক ও সভ্য দেশে যে কোনো মানুষের লেখালেখি বা নিজস্ব মত প্রকাশের মৌলিক স্বাধীনতা থাকা উচিত। কারো লেখা বা চিন্তা ভাবনা পছন্দ না হলে তার উত্তর অন্য একটি বই লিখে বা যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দেওয়া যেতেই পারে। কিন্তু হিংসা ছড়িয়ে, রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করে বা কাউকে ভয় দেখিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে না। তৎকালীন সরকার সেই সময় পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে সামাল দেওয়ার বদলে এক ধরনের তোষণের রাজনীতি বেছে নিয়েছিল। নির্দিষ্ট একটি গোষ্ঠীর ভোট ব্যাংক পাছে হাতছাড়া হয়ে যায়
সেই ভয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষা না করে তসলিমা নাসরিনকেই কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। সরকার ও প্রশাসন যদি শক্ত হাতে দাঁড়ায় তবে যে কোনো মূল্যেই আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব, কিন্তু সেদিনের প্রশাসন সেই সাহস বা রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারেনি। তারা একজন লেখিকাকে নিরাপত্তা দেওয়ার বদলে উগ্রপন্থীদের অহেতুক দাবির সামনে আত্মসমর্পণ করেছিল। ফলে তসলিমা নাসরিনকে অত্যন্ত কষ্ট, অপমান ও চোখের জল নিয়ে এক প্রকার লুকিয়ে এই প্রিয় শহর ছেড়ে চলে যেতে হয়েছিল দিল্লিতে এবং পরবর্তীতে বিদেশে। কিন্তু আজ 19 বছর পর সেই কলকাতা এবং পশ্চিমবঙ্গের চিত্রটা একদম ভিন্ন। একদম সাবেকি সাজে লাল পাড়ে সাদা শাড়িতে দেখা গেল তাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনুন। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে না। সবাইকে নমস্কার। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দেখালাম তসলিমা নাসরিনের সেই ভিডিও। মানুষ এক থাকলেও শাসনের ধরন এবং প্রশাসনিক মানসিকতা পুরোপুরি বদলে গেছে। শুক্রবার তসলিমা নাসরিন সুদূর বিদেশ থেকে আবার এই শহরের এয়ারপোর্টে নামলেন, অথচ কোথাও কোনো বিক্ষোভ নেই, কোনো পতাকা নেই, কোনো উগ্র স্লোগান নেই। যে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা একদিন তসলিমাকে কেন্দ্র করে পুরো শহর অচল করার হুমকি দিতেন, আজ তাদের কোনো পাত্তা বা উপস্থিতি কোথাও দেখা যাচ্ছে না। কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে আলিপুরের 5 তারা হোটেল পর্যন্ত পুরো পথে কোনো একটাও প্রতিবাদের পোস্টার পড়েনি, কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। অত্যন্ত সসম্মানে, হাসি মুখে ও নিরাপদে তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন। আজ শনিবার রবীন্দ্র সদনের একটি বিশেষ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা আছে, যেখানে সূত্রের খবর অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠান শেষে হয়তো লেখিকা আবার নিজের কাজে ফিরে যাবেন, কিন্তু এই নিরাপদ আগমন প্রমাণ করে দিল যে বাংলায় প্রশাসনিক সদিচ্ছা থাকলে কোনো উগ্রপন্থী শক্তি অশান্তি সৃষ্টি করতে পারে না। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজার হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ,
হুগলি, co-powered by আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান রাজ্য প্রশাসন শুরু থেকেই একটি বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে। আইনের শাসনের বাইরে গিয়ে কেউ কোনো গুন্ডামি বা ধর্মীয় চরমপন্থা দেখাতে পারবে না। একটি সুস্থ ও উন্নত সমাজ চালাতে গেলে সরকারের শক্ত হাতের প্রয়োজন হয়। সরকার যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনো অবস্থাতেই দাঙ্গা বা রাজনৈতিক গোলমাল হতে দেবেন না, তবে কারো সাধ্য নেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার। আজ সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছে বর্তমান রাজ্য প্রশাসন। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের কঠোর অবস্থানের কারণেই আজ একজন বিতর্কিত লেখিকাও সম্পূর্ণ নির্ভয়ে এই শহরে আসতে পেরেছেন এবং নিজের মত প্রকাশ করার সাহস পাচ্ছেন। তসলিমা নাসরিনের অনেক লেখার সাথেই সাধারণ মানুষের মতের অমিল থাকতে পারে বা বিতর্ক থাকতে পারে, কিন্তু সাধারণ হিন্দু সমাজের কাছে তার একটি আলাদা আবেগ ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল তার বিখ্যাত উপন্যাস লজ্জার মাধ্যমে। 1992 সালে বাবরি মসজিদ সংক্রান্ত ঘটনার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার, ভাঙচুর ও নির্যাতন চালানো হয়েছিল তা তসলিমা নাসরিন তার বইতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সত্য ও তথ্যের ভিত্তিতে তুলে ধরেছিলেন। সেই চরম বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি সত্যটা লেখার সাহস দেখিয়েছিলেন। সেই নির্যাতন ও হিন্দু পরিবারগুলোর আর্তনাদ তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি কেবল একজন লেখিকাই নন, বরং সত্য তুলে ধরা এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে তার আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিত নিয়েও প্রচুর আলোচনা ও বিতর্ক হয়। নিজের জীবনের বহু গোপন ব্যক্তিগত আর সমাজ ব্যবস্থার সত্য তিনি সেখানে কোনো ঢাকঢাক গুড়গুড় না করে খোলামেলাভাবে লিখেছিলেন, যা অনেকের জন্যই বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কারণ যাই হোক না কেন, মত প্রকাশ করার বা বই লেখার অপরাধে কাউকে দেশ ছাড়া করা বা শহর ছাড়া করা কোনো সুস্থ ও প্রগতিশীল সমাজের লক্ষণ হতে পারে না। আমাদের সবাইকে আজ একটা কথা খুব গভীরভাবে বুঝতে হবে। সব মানুষের চিন্তা ভাবনা বা জীবনের দর্শন এক হতে পারে না। কারো মতামত আপনার পছন্দ নাও হতে পারে, তবে তার সাথে তীব্র দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু তার উত্তর হিংসা, গালিগালাজ, ভয় দেখিয়ে নয়, বরং যুক্তি ও পাল্টা তর্ক দিয়ে দিতে হবে। যদি কেউ কোনো লেখায় ভুল তথ্য দেন বা কারো সম্মানহানি করেন, তবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আদালতে গিয়ে মামলা করার পথ খোলা রয়েছে, অথবা নিজে পাল্টা বই লিখে নিজের যুক্তি সমাজকে জানানো যায়। এটাই একটা উন্নত, শিক্ষিত ও সভ্য সমাজের নিয়ম। উগ্রতা বা গায়ের জোর দেখিয়ে কারো মুখ চিরতরে বন্ধ করে দেওয়া কোনো সুস্থ সমাধানের পথ হতে পারে না। ধর্ম হলো মানুষের একান্তই ব্যক্তিগত, অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক একটি বিষয়। ধর্মকে রাস্তার মোড়ে জাহির করার বা তা নিয়ে রাজনীতি বা ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন,
তা নিজের মনের ভেতরে ধারণ করে সৎ জীবনযাপন করাই শ্রেয়। আমার ধর্মই সেরা আর অন্যের ধর্ম খারাপ, এই ধরনের সংকীর্ণ মনোভাব থেকেই সমাজে দাঙ্গা ও অশান্তির সৃষ্টি হয়। এমনকি সস্তা প্রচার বা নাম পাওয়ার জন্য নিজের ধর্মকে অহেতুক বাজে কথা বলা বা অন্য ধর্মের মানুষের সাথে সহানুভূতি পাওয়ার চেষ্টা করাও একদম অনুচিত। কারণ আপনার সেই সস্তা মন্তব্যে অন্য বহু মানুষের আবেগ ও বিশ্বাসে গভীর আঘাত লাগতে পারে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, আর আমাদের সবচেয়ে বড় ও মূল ধর্ম হওয়া উচিত মানব ধর্ম। সমাজে আমরা সব ধর্মের মানুষ একসাথে পাশাপাশি বাস করি। বিজ্ঞান, আধুনিক শিক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেওয়াই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। ধর্ম নিয়ে হিংসা, বিদ্বেষ এগুলো ছড়িয়ে আমরা যদি নিজেদের মানসিক শক্তি ও সময় নষ্ট করি, তবে সমাজ হিসেবে আমরা কোনোদিনই সামনের দিকে এগোতে পারবো না। তাসলিমা নাসরিন দীর্ঘ 19 বছর পর আজ লাল পেরে শাড়ি পরে মুখে একরাশ আনন্দ ও হাসি নিয়ে এই প্রিয় শহর কলকাতায় পা রেখেছেন। তার এই আত্মবিশ্বাসী হাসি যেন আবার প্রমাণ করে দিল যে কোনো ভয় দেখিয়ে বা তাড়িয়ে দিয়ে সত্য ও স্বাধীনতার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করা যায় না। শেষ পর্যন্ত শান্তি ও বাক স্বাধীনতারই জয় হয়। উগ্রতার অন্ধকারের দিন শেষ হয়ে আজ যে শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে, তাকে আমাদের সব সচেতন নাগরিকেরই স্বাগত জানানো উচিত। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের ঠিক কি মতামত? দীর্ঘ 19 বছর পর তাসলিমা নাসরিনের এই ফিরে আসা এবং শহরের এই শান্ত পরিবেশকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি মনে করেন যে কোনো লেখায় আপত্তি থাকলেও এভাবে কাউকে তাড়িয়ে দেওয়ার ভুল ছিল? নাকি আপনারা মনে করেন বাক স্বাধীনতা রক্ষা করতে সরকারের এমন কঠোর অবস্থানই সবসময় বজায় থাকা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর।
আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজকে আমরা আলোচনা করব রাজ্য রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কলকাতায় তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন থেকে শুরু করে মিড ডে মিলের নতুন দায়িত্ব, পিঙ্ক কার্ড, নাইট বাস পরিষেবা, কলকাতা কল্যাণী মেট্রো প্রকল্প, জনগণনা, জঙ্গি দমন, নিরাপত্তা, নিট আন্দোলন, মিনার মণ্ডল কাণ্ড এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন কবিতা, সবকিছু নিয়েই চলছে জোর চর্চা। দীর্ঘদিন পর আবার কলকাতায় এসেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার এই সফরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। স্বাগত তসলিমা নাসরিনকে। কলকাতা এমন শহর, বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ এখানে আসেন, আর আগের থেকেও এসছেন। সারা ভারতবর্ষে যেমন মৌলবাদের প্রাদুর্ভাব হয়েছিল, পশ্চিমবাংলায়ও হয়েছিল। পশ্চিমবাংলার মানুষই মুক্ত করেছেন, তাই মুক্ত মনারা সবাই এখানে আসবেন, তাদের বক্তব্য রাখবেন। কলকাতার মানুষ শুনতে চায়। যারা কলকাতার মানুষকে, বাংলার মানুষকে এইসব থেকে বঞ্চিত করেছিল, মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে। তিনি তসলিমা নাসরিনকে স্বাগত জানান। তার মতে কলকাতা এমন একটি শহর যেখানে অতীতেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন। তিনি দাবি করেন একসময় পশ্চিমবঙ্গে মৌলবাদের প্রভাব বেড়েছিল, কিন্তু মানুষ সেই পরিস্থিতি থেকে রাজ্যকে মুক্ত করেছেন। তার বক্তব্য, তসলিমা নাসরিনের মতামত শোনার আগ্রহ কলকাতার মানুষের রয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকের মত প্রকাশের অধিকার থাকা উচিত। এবার আসা যাক রাজ্যের নতুন প্রশাসনিক সিদ্ধান্তের কথায়। আজ থেকে মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব পেয়েছে ইসকন। একই সঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য চালু হয়েছে পিঙ্ক কার্ড এবং শহরে শুরু হয়েছে নাইট বাস পরিষেবা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনুন। সরকারের যে অ্যাচিভমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, আমাদের ম্যানিফেস্টোতেও ছিল মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং জীবনযাত্রাকে গতিশীল করতে। আজ কলকাতা এমন একটা শহর, সারা দিন রাত লোকে এখানে কাজ করেন, যান। আইটি সেক্টর থেকে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ চলছে। আমরা চাই দিনরাত মানুষ কাজ করুক এবং প্রগতি হোক। মহিলাদের রাস্তায় বেরোনো, রাত্রে অফিস করা বন্ধ করে দিয়েছিল সরকার। কোন দিকে? মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। তো আজকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে হয়, এগুলো আমাদের করতে হবে। সরকার ক্ষমতায় এসেই পরপর এই ধরনের। শুনলেন তো কি বললেন তিনি জানান মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই বাস্তব রূপ এখন দেখা যাচ্ছে। তার দাবি, বিজেপির নির্বাচনী ইস্তেহারেও এমন উদ্যোগের কথা উল্লেখ ছিল। তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রাতের শহরে মানুষের চলাচলও বেড়েছে। বিশেষ করে কর্মজীবী মহিলা, হাসপাতালের কর্মী, আইটি সেক্টরের কর্মচারী এবং রাতের শিফটে কাজ করা বহু মানুষের জন্য এই পরিষেবা বড় সুবিধা এনে দেবে। তার অভিযোগ, আগের সরকার একসময় মহিলাদের রাতে বাইরে বেরোতে নিরুৎসাহিত করত, যা রাজ্যকে পিছিয়ে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলে আধুনিক পরিবহন ব্যবস্থার দিকে এগোচ্ছে বলেও তিনি দাবি করেন। এরপর আসা যাক কলকাতা কল্যাণী পিঙ্ক মেট্রো প্রকল্পের প্রসঙ্গে। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে আলোচনা চললেও বাস্তবে খুব বেশি অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গত কয়েক দশকে শুধু প্রকল্প ঘোষণা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়া বড় কোনো কাজই হয়নি।
ঠিক কি কি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, শোনাবো। বর্ষের একদম প্রথমে বোধহয় মেট্রো কলকাতায় শুরু হয়েছিল, সেই 80 সালের দিকে। কত বছর হয়ে গেল, 40-42 বছর হয়ে গেল। কলকাতায় মেট্রো কতটা সম্প্রসারিত হয়েছে, কেন হয়নি? ওদিকে এতদিনে বারুইপুর, এদিকে কল্যাণী হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আজ সেটা করতে হবে। অথচ দিল্লি থেকে আরম্ভ করে একাধিক শহর, হয়তো 50 বেশি শহরে মেট্রো চলছে। সেখানে দেখুন 10 বছরের মধ্যে মেট্রো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। সমাজ জীবনকে গতিশীল করার জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে রাজনীতি হয়েছে, মেট্রো রেডি হয়ে যাওয়ার পরেও চিংড়িঘাটায় জয়েন করতে দেওয়া হয়নি, ইচ্ছাকৃত, খালি রাজনীতির কারণে। তো আজকে তার ফলে কি হলো, ওনারা তো গেলেন, পশ্চিমবাংলার ভবিষ্যৎকে বিগড়ে দিয়ে গেছেন। মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি শহরের অর্থনীতি, কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনকে গতিশীল করে। তার অভিযোগ, অতীতে মেট্রো প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক বাধা তৈরি করা হয়েছিল। বিশেষ করে চিংড়িঘাটা এলাকায় নাকি ইচ্ছাকৃতভাবে কাজ আটকে রাখা হয়েছিল। তার কথায় রাজ্যের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। আর এখন সেই পরিস্থিতি কাটিয়ে উন্নয়নের কাজ শুরু হয়েছে। এবার আসা যাক জনগণনা বা সেন্সাসের প্রসঙ্গে। আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জনগণনা এবং স্বশুমারি প্রক্রিয়া। দিলীপ ঘোষ জানান, গত বছর জুন মাস থেকেই দেশের বিভিন্ন রাজ্যে জনগণনার কাজ শুরু হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে নানা কারণে সেই কাজ শুরু করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, সংশোধিত ভোটার তালিকায় ইতিমধ্যেই 91 লক্ষ নাম বাদ পড়েছে, যা প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক কি বললেন দিলীপ বাবু, শোনাবো। 11 সালে হয়েছিল, আজকে কত বছর হলো, 25 বছর 15 বছর হয়ে গেছে। অনেক কিছু পাল্টে গেছে, তার তথ্যই সরকারের কাছে নেই। সমস্ত যোজনা ফেল হবে এই জন্য। তো সেটা আমরা সরকারে এসেই অনুমতি দিয়েছি এবং চালু হয়ে যাচ্ছে। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তো যেই আলোচনায় আমরা ছিলাম, এখন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উঠছে বড় প্রশ্ন। সম্প্রতি বর্ধমানে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে পাকিস্তান যোগ থাকা একটি জঙ্গি স্লিপার সেলের সন্ধান পাওয়ার দাবি সামনে এসেছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দিলীপ ঘোষ বলেন, গত 50 বছর ধরে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বহুবার দেশ জঙ্গি হামলার শিকার হয়েছে এবং ক্ষতবিক্ষত হয়েছে। তিনি ঠিক কি অভিযোগ করেছেন, শুনুন। সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুড় ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আই পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকম হবে সে তার মূল শুদ্ধ উপড়ে ফেলবো আমরা। আজ সারা দেশের সরকার এবং ভারত সারা দুনিয়ায় মানে যে টেরোরিজমের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে নির্মূল করার জন্য। তিনি জানালেন, পশ্চিমবঙ্গেও যদি কোনো জঙ্গি নেটওয়ার্ক বা স্লিপার সেলের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে তাদের শিকড় সহ উপড়ে ফেলা হবে।
নিজের নিরাপত্তা এবং রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ। ইকো পার্কে সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা ঘোরাফেরা করা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, রাজনীতিবিদ যদি ভয়ে ঘরে বসে থাকেন তাহলে সাধারণ মানুষ কিভাবে রাস্তায় বেরোবেন। তিনি দাবি করেন, তৃণমূলের আমলে বহুবার তিনি হামলার শিকার হয়েছেন, একাধিকবার তাকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু কোনো হুমকি তাকে থামাতে পারেনি। তার বিশ্বাস, মানুষের আয়ু ঈশ্বর নির্ধারণ করেন এবং সেই সময়ের আগে কেউ কারো ক্ষতি করতে পারে না। তাই তিনি মানুষের মাঝেই থাকতে চান এবং রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবেই দেখেন। এবার আসা যাক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা নিয়ে তৈরি হওয়া বিতর্কে। সম্প্রতি তিনি শুক্রবারিয়া নামে একটি কবিতা লিখেছেন। সেই কবিতা প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ তিনি কি বললেন শুনুন। তো প্রেম শুক্রবারে, বাড়ির বাচ্চার নাম আজানিয়া, পশ্চিমবাংলার A to Z সব পাল্টে দেওয়া হয়েছে, আমাদের কালচারকে, কৃষ্টিকে, পরম্পরাকে। তো উনি লাভ কিছুই করতে পারেননি, বাংলার অনেক সর্বনাশ করেছেন, আমরা সেগুলো রিপেয়ার করছি। তার মতে রাজ্যের উন্নয়নের বদলে এই ধরনের বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে। যদিও এই মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক এবং এ নিয়ে বিভিন্ন মহলের ভিন্ন মত রয়েছে। এরপর আসা যাক নিট আন্দোলন প্রসঙ্গে। নিট আন্দোলনকারীদের আবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিলীপ ঘোষ বলেন, আন্দোলনের সময় কিছু অর্বাচীন ব্যক্তি অশালীন ভাষা ব্যবহার করেছিলেন এবং তাদের পেছনে একটি সংগঠিত শক্তি কাজ করেছে বলে তার দাবি। তিনি বলেন, অধিকাংশ টিনেজ পড়ুয়া নিরীহ এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষায় অন্যের প্ররোচনায় আন্দোলনের অংশ হয়ে পড়েছিল। পরে তাদের অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন বলে দাবি করেন তিনি। তার মতে গণতান্ত্রিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক নয়। যারা পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। সবশেষে আসা যাক মিনার মণ্ডল কেস নিয়ে। এই মামলায় একসময় তদন্তের দায়িত্বে ছিল ইডির ওপরে, তবে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তদন্ত খুব বেশি এগোতে পারেনি বলে দাবি করা হয়েছে। বর্তমানে সেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশ। দিলীপ ঘোষ বলেন, এই মামলায় কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তে যার নাম উঠে আসবে তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক পরিচয় নয়, আইনের শাসনই হওয়া উচিত একমাত্র ভিত্তি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একাধিক ইস্যুকে ঘিরে উত্তপ্ত। একদিকে প্রশাসনিক সিদ্ধান্ত, অন্যদিকে পরিকাঠামো উন্নয়ন, জনগণনা, নিরাপত্তা, জঙ্গি দমন, শিক্ষা, দুর্নীতি এবং রাজনৈতিক বক্তব্য। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে চর্চার আবহ তৈরি হয়েছে। আগামী দিনে এই সমস্ত বিষয়ের বাস্তব প্রভাব কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে তা সময়ই বলবে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,